বছরের পর বছর বাড়িটা ফাঁকাই পড়ে থাকে। ইনফ্যাক্ট ওর আশেপাশেও নাকি কেউ যায় না। কারা থাকতো কিছু জানতে পারলে? হ্যাঁ, নামটা তো বললো, কি জানো? পূর্ণিমা দত্ত। রাইট। কিন্তু সেও সেখানে থাকে না। ওর কোনো আত্মীয় স্বজন নাকি মাঝে মাঝে আসে, দেখাশোনা করে, কিন্তু কেউ থাকে না মোস্টলি ওখানে। দেখো ফড়িং, আমরা কিন্তু পুলিশের সাথেও কথা বললাম, ওরাই আমাদের জায়গাটা অ্যাভয়েড করতে বললো। পুলিশ বলছে ওই জায়গাটা নাকি এমনিতে সবসময় ফাঁকাই থাকে, আর মাঝে মাঝে নাকি কিছু অ্যান্টি সোশ্যালদের আখড়া হয়। তাই পুলিশ বললো যে জায়গাটা যাওয়া আমাদের উচিত না, এবং মানে আমরা গেলে নাকি পুলিশ দায়িত্বও নেবে না। আচ্ছা, পুপু মামি যখন ওখানে গিয়েছিল তখন তো আমাদেরকে ওখানে গিয়ে দেখতেই হবে। পরিণ আর একটা ব্যাপার আছে, পুপু আন্টি যে ওই বাড়িতেই গিয়েছিল সেটা কিন্তু কোনো প্রমাণ আমাদের কাছে নেই। মানে মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে ওই রাস্তাটা ওইখানেই শেষ, কিন্তু পরে জানলাম যে জঙ্গলটা আরো অনেক বড়, এদিক ওদিক আরো অনেক বাড়ি আছে। মানে আমি তো বুঝতে পারছি না অর্জুন, যে তুমি পুরোটা না দেখে কিভাবে ফিরে এলে। আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু বোঝার চেষ্টা করো, আমি ওই রিস্কটা নিতে পারিনি। আমার মাথায় আরো অনেক চিন্তা কাজ করছিল। যতটা সহজ মনে হয় অতটা নয় ব্যাপারটা। যদি যদি আরো কোনো বড় বিপদ হতো, যদি যদি আমাদের ছেলেটার কিছু হয়ে যায়, সেই ভয়টা করে আমার। তোমার কি মনে হয় আমাদের ছেলেটাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই? যাবো তো, কাল সকালে আবার যাবো। এবার আরো লোকজন নিয়ে যাবো। যদি কোনো প্রবলেম হয় সেটা ফেস করার জন্য তো ম্যান পাওয়ার দরকার না? আমরা কালকে সকালে লোকজন নিয়ে যাবো, আরো বড় প্রবলেম হলে আমরা পুলিশকে ইনফর্ম করবো, কিন্তু যাবো কাল সকালে আবার যাবো। শান্ত হও তুমি। ফড়িং, অর্জুন তো একদম ঠিক কথা বলছে, এত রাতে যাওয়ার জেদ করো না। আমার ছেলেটা কি অবস্থায় আছে কে জানে। শোনো না, কাল সকালে না আমিও তোমাদের সাথে যাব। তুমি কি করে যাবে? তোমাকে তো পুপু আন্টির ওখানে যেতে হবে। কাল সবে সেকেন্ড ডে, ছেলেটাকে এখনো ফিরে পাইনি। কাল না গেলে যদি আরো সমস্যা হয়। ফড়িং, শোনো না, বলছি তোমাকে আর আন্টিকে না একজন বয়স্ক ভদ্রমহিলা খুঁজছেন। বয়স্ক মহিলা? কে রে মিস দিদি? চিনি না গো, আগে তো কখনো আসেননি। পরিচয় চাইলাম তাও দিল না, বলল রাধারানী আর ওর মেয়ে ফড়িংকে দরকার। বয়স্ক মহিলা? বয়স্ক মহিলা আমাকে চেনে, মাকে চেনে না? আমার তো এরকম কাউকে মনে পড়ছে না। তোমাদের গ্রামের কেউ? না গো অর্জুন দা, ওনাকে দেখে কিন্তু একেবারেই গ্রাম্য মনে হলো না। দেখে তো মনে হলো আমাদেরই মতো, মানে ধরো অল্প শহুরে শিক্ষিত। শুধু ওনাকে দেখে মনে হলো ওনার অবস্থা খুব একটা ভালো নয়। ফড়িং, একবার গিয়ে দেখো না। যেতে তো হবেই সাগর দাদা। উনি এত রাতে এসেছেন মানে জরুরি কিছুই হবে। আচ্ছা অর্জুন, বলছি এমনটাও তো হতে পারে না যে উনি হয়তো আমার বাচ্চার কোনো খবর দিতে পারেন? মানে তুমি বলেছিলে না যে একজন বয়স্ক মহিলাকে বাড়ির আশেপাশে দেখা গিয়েছিল? হ্যাঁ, কিন্তু আমরা তো পুপু মামিকে সন্দেহ করেছিলাম। না মিস দিদি, এখনো আমরা সবটা জানি না। আচ্ছা শোন, তুই এক কাজ কর, তুই মাকে নিয়ে নিচে যা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আপনাকে তো ঠিক চিনলাম না। তোমার মা কোথায়? রাধা আমাকে চেনে, ওকে ডাক। কে উনি ফড়িং? আমি তো চিনতে পারছি না মা, উনি বললেন উনি নাকি তোকে চেনে। আমায়? আমি তো আপনাকে ঠিক চিনলাম না। ভালো করে আমায় দেখো। আমায় চিনতে পারছো না রাধারানী? অবশ্য তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল তোমার মেয়ের জন্মের সময়। একবার চেষ্টা করে দেখো, কিছু মনে পড়ছে না? বর্ণা মাসি? মাসি, তুমি এখানে কি করে এলে? আর তুমি জানলেই বা কি করে যে আমি এখানে আছি? উনি কে মা? তুই ওনাকে চিনিস বলছিস, কই আমি তো চিনতে পারছি না। ফড়িং, আমি ওনাকে চিনি, খুব ভালোভাবে চিনি। তোর সাথে কখনো আলাপ করিয়ে দেওয়ার সুযোগ হয়নি, কিন্তু তোর বাবা যখন তোকে অস্বীকার করেন তখন ডাক্তার কাকুর সাথে বর্ণা মাসি ছিলেন হাসপাতালে। ওরাই তোকে সুস্থভাবে জন্ম দেন। সেই সময় ডাক্তার কাকু আর পর্ণা মাসি যে কিভাবে আমায় সাহায্য করেছেন তা বলার নয়। মাসি,
এই আমার মেয়ে, যাকে তোমরা জন্ম দিয়েছিলে, ফড়িং। আমি জানি ও তোর মেয়ে আলতা ফড়িং নস্কর, জিমন্যাস্টিক করে, ঠিক তুই যেমন করতিস। পর্ণা মাসি, তুমি যে আমাদের খুঁজে খুঁজে এখানে এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমাকে যে আসতেই হতো রে, একটা অনেক বড় কথা তোদেরকে আমি বলতে এসেছি, সেটা যদি আজও বলতে না পারি তাহলে আমি মরেও শান্তি পাবো না রে। আমি অনেক বড় পাপ করেছি রে রাধা, আর সেই পাপের বোঝা সারা জীবন আমি বয়ে বেড়াচ্ছি। তাই শেষ জীবনে এসে আমি মুক্তি পেতে চাই, তোদেরকে সব কথা বলতে চাই। মাসি, তুমি কিসের কথা বলছো বলো তো? আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে রাধা, সেই ভুল আজ আমি সংশোধন করতে এসেছি। অনেক বড় রহস্য যেটা তুই জানিস না, সেটা জানাতে এসেছি। তুই তো জানতিস তোর যমজ মেয়ে হয়েছে, কিন্তু আমি তোকে বলেছিলাম তোর এক মেয়ে মারা গেছে। সেটা সত্যি নয় রে রাধা, তোর আর এক মেয়ে বেঁচে আছে। ফড়িংয়ের বোন আজও বেঁচে আছে রে রাধা। উনি এসব কি বলছেন মা? আমার একটা যমজ বোন ছিল? কি রে, বল এটা সত্যি, বল। চুপ করে থাকিস না মা, উনি যেগুলো বলছে সবটা সত্যি, তুই কেন বলিস নি আমাকে? ফড়িং, ফড়িং, কি ব্যাপার গো, কি হয়েছে? বাচ্চাটার কোনো খোঁজ পাওয়া গেছে? কি হয়েছে? উনি কে? এত রাতে মানে আবার কোনো গন্ডগোল হলো নাকি? না না, বলছি। আপনি কে মাসিমা? আচ্ছা বৌমা, তুমি আমাদের ডাকতে পারলে না? বাবা, উনি আসলে রাধা আন্টির সাথে দেখা করতে এসেছেন, তাই আমি আর ডাকিনি। রাধার সাথে? কেন গো, রাধা কি হয়েছে গো? উনি তোমার পরিচিত বুঝি? উত্তর দে মা, উনি যা যা বলছে সবটা সত্যি কিনা বল। চুপ করে থাকিস না মা, উত্তর দে। কোন সন্তানের কথা বলছেন উনি? কোন যমজ বোন? কে মারা যায়নি? কোন সত্যিটা তুই এতদিন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলিস মা? চুপ করে থাকবি না, আমি সবটা জানতে চাই, বল আমাকে মা। রাধা, তুই চুপ করে থাকিস না, ওকে বলে দে, সব বলে দে। তুই এতদিন জানতিস তোর আর এক মেয়ে মারা গেছে, তাই তো ওকে সব কথা বলিসনি, তাই তো? আমি সবটা ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি তো বলছি তোর আর এক মেয়ে বেঁচে আছে, ফড়িংয়ের যমজ বোন আজও বেঁচে আছে, আমি বলছি তো। আর কিছু লুকিয়ে রাখিস না রাধা, সবটা বলে দে। কি করে বেঁচে থাকতে পারে মাসি? কি করে সেই সন্তান এখনো বেঁচে থাকতে পারে তুমি বলো? ফড়িংয়ের জন্মের সময় তুমি তো আমাকে বলেছিলে যে আমার যমজ সন্তান হয়েছে, দুটোই মেয়ে, আর ছোটজন তখনই মারা গেছে। তাহলে এত বছর পরেও কি করে সে বেঁচে থাকতে পারে বলো না, উত্তর দাও। কি হয়েছে ফড়িং? অর্জুন, কি ব্যাপার? কি হয়েছে? কি কোনো সমস্যা হলো?